Assalamu alaikum, dear students. Welcome to our channel, Step on to Medicine. Today, our topic is peptic ulcer disease. আমরা আজকে ডেভিডসনের গ্যাস্ট্রোএন্টারোলজি এই চ্যাপ্টারটা শুরু করছি। গ্যাস্ট্রোএন্টারোলজির অন্যতম একটি গুরুত্বপূর্ণ টপিক হচ্ছে পেপটিক আলসার ডিজিজ। টপিকটা একটু বড় হওয়ার কারণে আমরা এটাকে দুটো ক্লাসে নেব ইনশাআল্লাহ। আজকে আমরা ফার্স্ট ক্লাসটা শুরু করছি। তো চলো আমরা ক্লাসটা শুরু করি। যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে যাবে। তো চলো আমরা আমাদের ক্লাসটি শুরু করি। প্রতিবারের মতো আমরা আমাদের ক্লাসটি ডেভিডসনের 24 এডিশন থেকে নিব। দেখো, ডেভিডসন হচ্ছে তোমরা যেটা দেখতে পাচ্ছ এটা গ্যাস্ট্রোএন্টারোলজি চ্যাপ্টার। গ্যাস্ট্রোএন্টারোলজি এর এই যে পেপটিক আলসার ডিজিজ এটা আছে হচ্ছে ডিসঅর্ডার অফ স্টমাক অ্যান্ড ডিওডেনাম এই হেডিং এর আন্ডারে। ঠিক আছে, এখন এই হেডিং এর আন্ডারে দেয়ার কজটা কি দেখো। পেপটিক আলসার ডিজিজ, দেখো পেপটিক আলসার ডিজিজ বলতে আমরা মেনলি দুইটা জায়গার আলসারেশনকে বোঝাই। একটা হচ্ছে স্টমাক এবং একটা হচ্ছে ডিওডেনাম। স্টমাকের আলসারেশন এবং ডিওডেনামের আলসারেশন এইটাই হচ্ছে মোস্ট কমন, কিন্তু এইটা বাদেও হতে পারে। কোথায় কোথায় হতে পারে? লোয়ার এন্ড অফ দ্য ইসোফেগাসে হতে পারে, জেজুনামে হতে পারে। জেজুনামে কখন হয়? যদি গ্যাস্ট্রো জেজুনোস্টমি করা হয় সেই ক্ষেত্রে জেজুনামে পেপটিক আলসার ডিজিজ হতে পারে, এবং রেয়ারলি আইলিয়ামের ক্ষেত্রেও অনেক সময় পেপটিক আলসার দেখা যেতে পারে। আচ্ছা, এটার প্রেজেন্টেশন দুইভাবে আসতে পারে। পেশেন্ট ক্রনিক প্রেজেন্টেশন নিয়ে আসতে পারে এবং অ্যাকিউট প্রেজেন্টেশন নিয়ে আসতে পারে। অ্যাকিউট প্রেজেন্টেশন বেশিরভাগ ক্ষেত্রেই অ্যাকিউট পারফোরেটেড পেপটিক আলসার ডিজিজ নিয়ে আসে, এবং মেইনলি পেশেন্ট আসে হচ্ছে ক্রনিক প্রেজেন্টেশন নিয়ে, তার পেইন বা অন্যান্য হিস্ট্রি নিয়ে ক্রনিক প্রেজেন্টেশন নিয়ে আসে। এখন ইম্পর্টেন্ট একটি কোশ্চেন হচ্ছে ইরোশন এবং আলসারেশন এই দুটোর মধ্যে পার্থক্য কী? ইরোশন এবং আলসারেশনের মধ্যে মেইন পার্থক্য হচ্ছে ইরোশন আমাদের যেই মিউকোজা আছে, মিউকোজার যে লাস্টের লেয়ারটা যেটা মিউকোজা সাবমিউকোজাকে পার্থক্য করে, মাস্কিউলারিস মিউকোজা, এই মাস্কিউলারিস মিউকোজাকে ইরোশন হলে মাস্কুলারিস মিউকোজা পেনিট্রেশন হয় না। যদি মাস্কুলারিস মিউকোজা ইনট্যাক্ট থাকে তাহলে সেটাকে আমরা বলবো ইরোশন, আর যদি দেখি মাস্কুলারিস মিউকোজা পেনিট্রেট হয়ে গিয়েছে তখন সেটাকে আমরা বলবো আলসারেশন। এই হচ্ছে এদের মধ্যে বেসিক পার্থক্য। এখন চলো আমাদের মেইন টপিক গ্যাস্ট্রিক এবং ডিউডেনাল আলসারেশনের মধ্যে শুরু করি। এই যে গ্যাস্ট্রিক আলসার বা ডিউডেনাল আলসার অর্থাৎ টোটাল পেপটিক আলসার ডিজিজ, এটা মেল প্রিডোমিনেন্স। দেখো মেল ফিমেল এসেছে 5:1, অর্থাৎ মেলের ক্ষেত্রে এটা বেশি হয়। এখন স্যাররা কোয়েশ্চেন করতে পারে যে এই যে গ্যাস্ট্রিক আলসার, এটা গ্যাস্ট্রিক আলসারটা স্টমাকের কমন সাইট কোনটা? গ্যাস্ট্রিক আলসারের জন্য স্টমাকের কমন সাইট হচ্ছে লেজার কার্ভেচার উইদিন দ্য এন্ট্রাম। লেজার কার্ভেচার এটা সবচেয়ে বেশি হয়। এবং ক্রনিক ডিওডেনাল আলসার যেটা, এটার জন্য কমন সাইট হচ্ছে ফার্স্ট পার্ট অফ দ্য ডিওডেনাম। ফার্স্ট পার্ট অফ দ্য ডিওডেনামে যেই ডিওডেনাল আলসার এটা হচ্ছে কমন সাইট। ওকে, চলো আমরা প্যাথোফিজিওলজি একটু দেখি। প্যাথোফিজিওলজিটা অনেক জটিল এবং ডিটেলস। আমাদের জন্য এত জটিল এবং এত ডিটেলস দরকার নেই। আমরা মেন কমন কয়েকটা ইম্পর্টেন্ট জিনিস জানব। মোস্ট কমন কি? হেলিকোব্যাক্টার পাইলোরি ইনফেকশন। তোমরা সবাই জানো যে পেপটিক আলসার ডিজিজের পেছনে যে অর্গানিজমের সবচেয়ে গুরুত্বপূর্ণ রোল আছে সেটা হচ্ছে হেলিকোব্যাক্টার পাইলোরি যে ব্যাকটেরিয়াটা। এই ব্যাকটেরিয়ার ইনফেকশনের কারণেই বেশিরভাগ ক্ষেত্রে পেপটিক আলসার ডিজিজ দেখা যায়। পেপটিক আলসার ডিজিজের 90% পেশেন্ট অফ ডিওডেনাল আলসারেশন তাদের হচ্ছে হেলিকোব্যাক্টার পাইলোরি ইনফেকশন থাকে, এবং গ্যাস্ট্রিক আলসারের 70% পেশেন্টের ক্ষেত্রে হেলিকোব্যাক্টার পাইলোরি ইনফেকশন দেখা যায়। ঠিক আছে, তাহলে বোঝা যাচ্ছে যে হেলিকোব্যাক্টার পাইলোরি ইনফেকশন এর একটা বিরাট রোল আছে এখানে। ঠিক আছে, এখন হেলিকোব্যাক্টার পাইলোরি আসলে কি করে? এ অনেকগুলো কাজ করে। তার মধ্যে একটা গুরুত্বপূর্ণ কাজ হচ্ছে যে ইউরিয়াজ নামে একটা এনজাইম রিলিজ করে। ইউরিয়াজ কি করে? আমাদের ব্লাডে যে ইউরিয়া আছে, ইউরিয়াটাকে ভেঙে অ্যামোনিয়াতে কনভার্ট করে। অ্যামোনিয়াতে কনভার্ট করে সেই জায়গার লোকাল পিএইচটা সে বাড়িয়ে দেয়। সাথে সাথে সে কিছু প্রোটিন রিলিজ করে, টক্সিন রিলিজ করে। এই প্রোটিন এবং টক্সিনগুলো আলটিমেটলি আলসারেশনের ক্ষেত্রে ভূমিকা রাখে। এদের জটিল মেকানিজম আছে, আমরা সেদিকে যাচ্ছি না। এই প্রোটিন এবং টক্সিনগুলো এরা আলটিমেটলি পেপটিক আলসার ডিজিজ তৈরি করতে ভূমিকা রাখে। এখন
চলো আরেকটা ইম্পর্টেন্ট জিনিস দেখি। এই যে হেলিকোব্যাক্টার পাইলোরি, এই হেলিকোব্যাক্টার পাইলোরি যে ইনফেকশন, এই ইনফেকশনের কারণে গ্যাস্ট্রাইটিস হয় পেশেন্টের। ঠিক আছে, গ্যাস্ট্রাইটিস কখনো কখনো এটা আলসারেশনে কনভার্ট হতে পারে। এখন কোন কোন গ্যাস্ট্রাইটিস আলসারেশনে কনভার্ট হয় তোমরা একটু খেয়াল করো। যেটা এন্ট্রাল প্রিডোমিনেন্ট গ্যাস্ট্রাইটিস, ঠিক আছে, এই যে এন্ট্রাল প্রিডোমিনেন্ট যে গ্যাস্ট্রাইটিসটা আছে, এটা কি করে? এটা হাইপার গ্যাস্ট্রেনিমিয়া করে। হাইপার গ্যাস্ট্রেনিমিয়া ব্লাডে গ্যাস্ট্রিনের লেভেলটা বাড়িয়ে দেয়। আমরা জানি গ্যাস্ট্রিন একটা হরমোন, যেই হরমোনটা আমাদের এইচসিএল সিক্রেশনটাকে বাড়ায়। তাহলে প্যারাইটাল সেল থেকে এইটার কারণে এইচসিএল সিক্রেশন বাড়বে। এইচসিএল যত সিক্রেশন হবে, এটা আলটিমেটলি আলসারেশনের দিকে লিড করবে। এটা মেনলি করে ডিওডিনাল আলসারেশন। এটা একটা টাইপ। আরেকটা টাইপ হচ্ছে কিছু কিছু পেশেন্টের ক্ষেত্রে দেখা যায় হেলিকোব্যাক্টার পাইলোরি প্যান গ্যাস্ট্রাইটিস করে। যখন সে প্যান গ্যাস্ট্রাইটিস করবে তখন সে গ্যাস্ট্রিক মিউকোজাকে অ্যাট্রফি করে দিবে। গ্যাস্ট্রিক মিউকোজা যদি অ্যাট্রফি হয়ে যায়, তাহলে এইচসিএল সিক্রেশন, প্যারাইটাল সেলগুলো ডিস্ট্রয় হয়ে যাবে, এইচসিএল সিক্রেশন ড্যামেজ হয়ে যাবে, তখন পেশেন্টের হাইপোক্লোরিডিয়া ডেভেলপ করবে। যখন পেশেন্টের ক্ষেত্রে হাইপোক্লোরিডিয়া ডেভেলপ করে, তখন অন্যান্য যে ব্যাকটেরিয়াগুলো আছে সেই ব্যাকটেরিয়াগুলো আপার হ্যান্ড নিয়ে সুযোগ পেয়ে যায়। তখন তারা খুব কুইক, তারা হচ্ছে মাল্টিপ্লিকেশন করে, প্রলিফারেট করে, মাল্টিপ্লিকেশন করে তারা একটা ক্রনিক ইনফ্লামেটরি একটা কন্ডিশন তৈরি করে। এবং এখান থেকে সবচেয়ে ডিভাস্টেটিং যেই ব্যাপার সেটা হচ্ছে এরা কি করে, সেই টাইমে এরা আমাদের যে ফুডের সাথে যে নাইট্রেটগুলো থাকে, এই নাইট্রেটকে তারা নাইট্রাইটে কনভার্ট করে। এই নাইট্রাইট হচ্ছে একটা মিউটাজেনিক সাবস্টেন্স, অর্থাৎ সে মিউটেশন করতে পারে। মিউটেশন করে সে আলটিমেটলি গ্যাস্ট্রিক কার্সিনোমা করে। ঠিক আছে, তাহলে হেলিকোব্যাক্টার পাইলোরি ইনফেকশনের কারণে পেপটিক আলসার, গ্যাস্ট্রিক আলসার থেকে আলটিমেটলি গ্যাস্ট্রিক কার্সিনোমা ডেভেলপ করতে পারে। ওকে, এখন কথা হচ্ছে এই যে পেপটিক আলসার, এখানে শুধু হেলিকোব্যাক্টার পাইলোরির রোল আছে নাকি আরও কারো রোল আছে? হ্যাঁ, আরও কয়েকটা ইম্পর্টেন্ট ফ্যাক্টর আছে, প্রিডিসপোজিং ফ্যাক্টর। তার মধ্যে একটা হচ্ছে এনএসিড এবং একটা হচ্ছে স্মোকিং। পেশেন্ট যারা স্মোক করে তাদের ক্ষেত্রে দেখা যায় তাদের হেলিকোব্যাক্টার পাইলোরি ইনফেকশনের সাথে সাথে তাদের এগুলো থাকার কারণে তাদের যে পেপটিক আলসার ডিজিজের সম্ভাবনাটা অনেক বেশি বেড়ে যায়। যারা এনএসিড খাচ্ছে দীর্ঘদিন ধরে তাদের ক্ষেত্রে এটা প্রায় 4 ফোল্ড পর্যন্ত বেড়ে যায়। ওকে, এখন আসলে ক্লিনিক্যাল ফিচার। ক্লিনিক্যাল ফিচারটা সবচেয়ে ইম্পর্টেন্ট। দেখো, মনে রাখবা এটা হচ্ছে একটা ক্রনিক ডিজিজ। এটা কি ধরনের ডিজিজ? একটা ক্রনিক ডিজিজ। যেহেতু একটা ক্রনিক ডিজিজ, তাই এখানে একটা কন্টিনিউয়াস একটা রিল্যাপস এবং রিমিশন এই ধরনের ফেজ থাকবে। অর্থাৎ পেশেন্ট কিছুদিন ভালো থাকবে, কিছুদিন খারাপ থাকবে, এরকম একটা ফেজ চলতে থাকবে, যেটা রিউমাটয়েড আর্থ্রাইটিসের ক্ষেত্রে আমরা দেখছিলাম। এখানে মেইনলি ক্লিনিক্যাল ফিচার থাকেছে, পেশেন্টের সিমটম থাকেছে রিকারেন্ট অ্যাবডোমিনাল পেইন। এই অ্যাবডোমিনাল পেইনের কিছু স্পেশালাইজড ক্যারেক্টারিস্টিক্স আছে। কী কী ক্যারেক্টারিস্টিক্স আছে? এটা হচ্ছে এপিগ্যাস্ট্রিয়ামি হয়, অর্থাৎ এপিগ্যাস্ট্রিক পেইন, এবং এর ফুডের সাথে রিলেশনশিপ আছে। অর্থাৎ গ্যাস্ট্রিক আলসারের ক্ষেত্রে পেট যখন ভরা থাকবে তখন ব্যথা বাড়বে, এবং ডিউডেনাল আলসারের ক্ষেত্রে পেট যখন খালি থাকবে তখন ব্যথা বাড়বে। এটা এদের ক্যারেক্টারিস্টিক্স ফিচার, এবং এটা এপিসোডিক অকারেন্স, কখনো হয় কখনো ভালো থাকে। এটা হচ্ছে মেইন ক্লিনিক্যাল ফিচার, পেইন। এবং পেইনের ক্যারেক্টারিস্টিক্স হচ্ছে এমন। সাথে সাথে পেশেন্টের ভমিটিং থাকতে হবে। ভমিটিং সবার থাকে না, কিন্তু যদি কখনো পেশেন্ট এসে তোমার কাছে পারসিস্টেন্ট ভমিটিং নিয়ে আসে এবং সে ক্রনিক পেপটিক আলসারের হিস্ট্রি দেয়, তখন মনে রাখতে হবে এটা তার গ্যাস্ট্রিক আউটলেট অবস্ট্রাকশন হয়ে গিয়েছে। গ্যাস্ট্রিক আউটলেট অবস্ট্রাকশনের কারণে এখন তার কন্টিনিউয়াস ভমিটিং হচ্ছে। ওকে, যেই সকল পেশেন্টের এনএসিড ইনডিউসড পেপটিক আলসার ডিজিজ হয়েছে, এনএসিড ইনডিউসড পেপটিক আলসার ডিজিজ, তাদের ক্ষেত্রে পেইনটা অনেক সময় না কম থাকতে পারে বা না থাকতে পারে। কেন? কারণ এনএসিড পেইনটাকে কমিয়ে রাখে। তাহলে তাদের ফিচার কি হবে? তাদের ফিচার থাকবে হচ্ছে এপিগ্যাস্ট্রিক ভেইগ সেন্সেশন অফ এপিগ্যাস্ট্রিক আনইজিনেস। তারা বলবে পেট ফোলা ফোলা লাগে, ভারী ভারী লাগে, অ্যানোরেক্সিয়া হচ্ছে, নওশিয়া হচ্ছে, এরকম একটা সেন্সেশন নিয়ে তারা আসবে। কিছু কিছু ক্ষেত্রে পেশেন্ট আসতে পারে ক্রনিক ব্লাড লস নিয়ে, মেলেনা নিয়ে, বা পেশেন্ট তোমার কাছে অ্যানিমিয়া নিয়ে আসলো, এবং সেই সময় তুমি পেশেন্টকে এক্সামিন করে তুমি দেখলে যে হ্যাঁ, পেশেন্টের ক্ষেত্রে পেপটিক আলসার ডিজিজ থাকতে পারে, অর্থাৎ তার ক্রনিক ব্লাড লস থাকতে পারে। এখন যদি পেশেন্ট তোমার কাছে অ্যাকিউট কন্ডিশন এসে, তাহলে সে কিভাবে আসবে? অ্যাকিউটটা আমরা বলছি, অ্যাকিউট মিলে হচ্ছে পারফোরেশন নিয়ে আসে। অ্যাকিউট পারফোরেটেড পেপটিক আলসার ডিজিজ নিয়ে আসলে পেশেন্টের হচ্ছে সাডেন সিভিয়ার অ্যাবডোমিনাল পেইন হবে, হেমাটোমেসিস হতে পারে। ঠিক আছে, এভাবে পেশেন্ট অ্যাকিউট কন্ডিশনে আমাদের কাছে আসতে পারে।
এখন যখন পেশেন্ট আসবে তখন আমাদের কাছে ইনভেস্টিগেশন করা লাগবে। এখন আমরা ইনভেস্টিগেশন কি করব? খুব ক্লিয়ার কাট। আমরা যে জিআই ট্র্যাক্ট বাইরে থেকে দেখতে পারি না, আমরা দেখব। কিভাবে দেখব? এন্ডোস্কোপি করে দেখব। এখন এন্ডোস্কোপি করলাম। যে ফিজিশিয়ান তার মনে হলো এটা ম্যালিগন্যান্সি হতে পারে। তাহলে সে কি করবে? বায়োপসি নিবে। এন্ডোস্কোপিক বায়োপসি। সাথে, সাথে একটু আগে বললাম হেলিকোব্যাক্টার পাইলোরির কারণে হচ্ছে। তাহলে হেলিকোব্যাক্টার পাইলোরি আছে কিনা? হেলিকোব্যাক্টার পাইলোরি আমরা টেস্ট করব। হেলিকোব্যাক্টার পাইলোরির জন্য কি, কি টেস্ট আছে? তোমরা একটু খেয়াল করো। আমাদের একটা বক্সে সব দেয়া আছে। দেখো, হেলিকোব্যাক্টার পাইলোরির জন্য আমরা ২ ধরনের টেস্ট করতে পারি। কিছু আছে ইনভেসিভ, কিছু আছে নন ইনভেসিভ। নন ইনভেসিভ টেস্টের মধ্যে আছে হচ্ছে সেরোলজি, অর্থাৎ আমরা ব্লাড টেস্ট করতে পারি। ইউরিয়া ব্রেথ টেস্ট করতে পারি। এটা খুব ভালো সেনসিটিভ এবং স্পেসিফিক এবং লো কস্ট, খুব পপুলার একটা টেস্ট। ফিকাল অ্যান্টিজেন টেস্ট করতে পারি। ঠিক আছে? এই ৩ টা টেস্টের মধ্যে এই ২ টো টেস্ট হচ্ছে বেস্ট। হ্যাঁ? ডেভিডসনে বলা আছে এই ২ টো টেস্ট হচ্ছে বেস্ট। ইউরিয়া ব্রেথ টেস্ট অ্যান্ড ফিকাল অ্যান্টিজেন টেস্ট। এবং এই ২টো বাদে কিছু ইনভেসিভ টেস্ট আছে। যেমন হচ্ছে আমি হিস্টোলজি করতে পারি, আমি র্যাপিড ইউরিয়াস টেস্ট করতে পারি এবং গোল্ড স্ট্যান্ডার্ড যেটা আমি হচ্ছে কালচার সেন্সিটিভিটি করতে পারি। কালচার করে অর্গানিজম আছে নাকি আমি এটা দেখতে পারি। কিন্তু ইনভেসিভ টেস্টগুলো ইউজুয়ালি খুব বেশি একটা করা হয় না। কারণ এগুলো পেশেন্ট কমপ্লায়েন্স কম, এটা পেশেন্টের কস্ট বেশি হয়। এখন দেখো, অনেক সময় স্যাররা এই কোয়েশ্চেনটা করতে পারে যে হেলিকোব্যাক্টার পাইলোরি তুমি টেস্ট করবা, এটা তোমার ইন্ডিকেশন কি? কি, কি থাকলে তুমি করবা? মনে রাখবা, ১ নাম্বার হচ্ছে প্রেজেন্ট অর পাস্ট হিস্ট্রি অফ পেপটিক আলসার ডিজিজ যদি থাকে করব। যদি পেশেন্টের মেলটোমা থাকে, অর্থাৎ মিউকোজা অ্যাসোসিয়েটেড লিম্ফয়েড টিস্যু টিউমার থাকে তাহলে করব। এবং কিছু এক্সট্রা গ্যাস্ট্রিক কজে করব, যেমন হচ্ছে ইডিওপ্যাথিক থ্রম্বোসাইটোপেনিক পারপোরা, আনএক্সপ্লেইনড ভিটামিন বি ডেফিসিয়েন্সি, আনএক্সপ্লেইনড অ্যানিমিয়া, এই ধরনের ক্ষেত্রে আমরা করব। এবং কিছু, কিছু ক্ষেত্রে এটা কন্ট্রাইন্ডিকেটেড, যেমন হচ্ছে কন্ট্রাইন্ডিকেটেড মানে করব না আরকি। যেমন হচ্ছে যদি জার্ড থাকে এবং পেশেন্ট অ্যাসিম্পটোমেটিক থাকে। তো আজকের জন্য এই পর্যন্তই। আমরা ইনশাআল্লাহ এরপরে নেক্সট ক্লাসে এখান থেকে সামনের দিকে যাব। তো এই পর্যন্ত আশা করি তোমরা বুঝতে পারছো। কারো কোনো কনফিউশন থাকে কোয়েশ্চেন করো কমেন্টে, আমরা ইনশাআল্লাহ উত্তর দিয়ে দেব। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।